আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব 2026 সালে ঢাকা বোর্ডে আসা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো নিয়ে। প্রথমে ক নাম্বার প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এক্ষেত্রে আমাদেরকে সূত্র 3 অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি ব্যবহার করতে হবে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কিন্তু দুইটা মান দরকার, একটা হচ্ছে এ প্লাস বি এর মান আর একটা এ মাইনাস বি এর মান, কিন্তু এইখানে একটি মান দেওয়া আছে। তো প্রথমেই আমাদেরকে এই মানটি ব্যবহার করে আগে মাইনাসের মানটি বের করে নিতে হবে। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। নিচের এক্স এবং উপরের এক্স কাটা, তাহলে আমরা এখানে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসাই 5 স্কোয়ার মাইনাসের 4, তাহলে 5 স্কোয়ার 5 5 25 মাইনাসের 4, তাহলে এটা হবে 21। এটা কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান হবে, স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে হবে রুট ওভার। তাহলে আমাদের কাছে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে 5 এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আছে রুট ওভার 21। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, যার মান বের করব। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কাছে প্লাসের মান আছে 5 ইন্টু মাইনাসেরটার মান আমরা বের করে নিলাম রুট ওভার 21। তাহলে গুণ করলে হবে 5 রুট ওভার 21। এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ক এর উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন খতে বলা আছে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 4 হলে পি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব। প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব। এখন এই যে হরের মধ্যে আছে পি কিউব, এটা কিন্তু লব দুইটার নিচেই আছে, তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি পি টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। তাহলে এটা কিভাবে লেখা যায়? লবের মধ্যে আছে পি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান আর নিচে আছে পি কিউব, এই পি কিউব দুইটার নিচেই আছে, তাহলে আমরা প্রথমটার নিচে দিয়ে দিলাম, মাঝখানে আছে প্লাস ওয়ানের নিচে আমরা পি কিউব দিয়ে দিলাম। এখন পি টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই পি কিউব, এখানে হয় পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। তাহলে এটা কিন্তু এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব এই সূত্রের মধ্যে ফেলা যায়, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সূত্রের মধ্যে ফেলা যায়। আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যদি পি কে এ এর সাথে তুলনা করি এবং ওয়াই বাই পি ওয়ান বাই পি কে বি এর সাথে তুলনা করি, তাহলে লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মান বসিয়ে দেই, তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 4 কিউব মাইনাস 3 ইন্টু
পি প্লাস 1/p এর মান হচ্ছে 4। তাহলে 4 কিউব করলে হয় 64 মাইনাস 3 4 12। 64 থেকে 12 বাদ দিলে হয় 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 1 বাদ দিলে থাকে 5। তাহলে এটাই আমাদের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন খ এর উত্তর 52। সংক্ষিপ্ত প্রশ্ন গ তে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো p⁴ মাইনাস 27 p স্কয়ার প্লাস 1। তাহলে প্রদত্ত রাশি p⁴ মাইনাস 27 p স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা যদি প্রথম পদ এবং তৃতীয় পদটা একটু খেয়াল করি, p⁴ এটাকে আমরা লিখতে পারি p স্কয়ার তার হোল স্কয়ার। 1 কে লেখা যায় 1 স্কয়ার। 1 যে কথা 1 স্কয়ার একই কথা। তাহলে এটাকে যদি আমি ধরি a আর 1 কে যদি ধরি b, a স্কয়ার b স্কয়ার, মাঝখানে আমাদের দরকার 2ab। তো যেহেতু এখানে মাইনাস আছে আমি দিয়ে দিলাম মাইনাসের 2 এর জায়গায় p স্কয়ার, b এর পরিবর্তে আছে এখানে 1। এখন আমাকে দেখতে হবে যে যে রাশিটা দেওয়া আছে আমি কি এখান থেকে কম লিখলাম নাকি বেশি লিখলাম। আমাকে কিন্তু এই রাশিটা প্রদত্ত রাশির সমান করতে হবে। তো এটা তো ঠিকই আছে, পি স্কয়ার, তাকে স্কয়ার করলে হয় p⁴, 1 কে স্কয়ার করলে হয় 1, মাঝখানে থাকে 2p স্কয়ার। কিন্তু আমাদের এখানে মাঝখানে ছিল 27p স্কয়ার। তাহলে এখানে মাইনাসের 25p স্কয়ার দিতে হবে। তাহলে রাশিটি কিন্তু আবার আগের রাশিটির সমান হবে। এখন এই তিনটা পদ নিয়ে আমাদের কিন্তু সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই তিনটা পদের পরিবর্তে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, এবং 25p স্কয়ার এটার পরিবর্তে লেখা যায় 5p তার হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু সূত্র হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা যদি এই পুরোটুকুকে আমরা যদি a চিন্তা করি আর 5p কে যদি আমরা b চিন্তা করি, তাহলে সূত্র হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাকে চাইলে একটু সাজিয়ে লেখা যায়, না লিখলেও হবে। তো আমরা যদি একটু সাজিয়ে লিখতে চাই তাহলে লেখা যায় পি স্কয়ার প্লাস 5p মাইনাসের 1 ইন্টু পি স্কয়ার মাইনাস 5p মাইনাসের 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ঘ। প্রশ্নটিতে বলা আছে 12% ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিতে হয়। তাহলে 12% ক্ষতির ক্ষেত্রে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় এবং ক্ষতি যদি 12 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12। তাহলে আমরা লিখতে পারি 12% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 100 বিয়োগ 12। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 টাকা। 100 থেকে 12 বাদ দিলে হয় 88 টাকা। আমাদেরকে বের করতে বলছে ক্রয় মূল্য। তো আমরা অঙ্কটি ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা বের করতে হয় সেটাকে ডানে রাখতে হয় সব সময়। তাহলে আমরা এই লাইনটিকে এভাবে সাজিয়ে লিখতে পারি, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, এবং বিক্রয় মূল্য 264 টাকা হলে ক্রয় মূল্য কত। তাহলে আমরা এই লাইনটা কিভাবে লিখব, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরো কম, তাহলে কম হলে ভাগ করতে হবে 100/88। আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 264 টাকা, তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 264 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 264/88। তাহলে 88 দিয়ে 64কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 100কে গুণ করলে হয় 300। সুতরাং আমাদের উত্তর হবে 300 টাকা। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ও বলা আছে f of x equal to x cube plus 3x square plus ax plus 9 এবং f of minus a 3 equal to 0 হলে a এর মান নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে f of minus a 3 equal to 0। এই ফাংশনে আমরা যেখানে যেখানে x আছে তার পরিবর্তে মাইনাস এ 3 বসাবো, বসালে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে f of minus a 3 এর মান। তাহলে আমরা লিখতে পারি f of minus a 3 equal to এই ফাংশনে যেখানে যেখানে x আছে তার পরিবর্তে বসাতে হবে মাইনাস এ 3। তাহলে x এর পরিবর্তে মাইনাস এ 3 কিউব প্লাস 3 ইন্টু x এর পরিবর্তে মাইনাস এ 3 উপর স্কোয়ার প্লাস a ইন্টু x এর পরিবর্তে মাইনাস এ 3 প্লাস 9 ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, 3 কিউব 27, 3 স্কোয়ার 9, 9 এর সাথে 3 গুণ করলে হবে 27, 3 স্কোয়ার 9, 3 নং 27, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 3a প্লাসে 9। তাহলে মাইনাসে 27 এবং প্লাসে 27 দুইটাকে আমরা বাদ দিতে পারি। এটি হচ্ছে আমাদের f of minus a 3 এর মান, কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে f of minus a 3 equal to 0। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে অথবা প্রশ্ন মতে f of minus a 3 equal to 0। তাহলে f of minus a 3 এর মান মাইনাস এ 3a প্লাস এ 9 ইকুয়াল টু 0। আমরা মাইনাস এ 3aটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 9 ইকুয়াল টু 3a, 3টাকে এই পাশে আনলে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হবে ভাগ, ওই পাশে থাকবে শুধু a। 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 ইকুয়াল টু a, অতএব a ইকুয়াল টু 3। এটাই হচ্ছে ও এর উত্তর। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন চ বলা আছে a সমান 2,3, b সমান 3,4, c সমান x, y তিনটি সেট হলে a বাদ b ক্রস c নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা a বাদ b এই সেটের মানটি বের করে নিব। a বাদ b, প্রথমেই a সেট 2,3 বাদ b সেট 3,4। সেটের ক্ষেত্রে এই বাদের নিয়ম হচ্ছে প্রথম সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিলবে সে সকল উপাদান বাদ, আর যে সকল উপাদান মিলবে না আমরা ওই সকল উপাদানগুলো লিখে ফেলব। যেমন এখানে 2 প্রথম সেটের মধ্যে আছে 2, কিন্তু দ্বিতীয় সেটের সাথে কিন্তু এই 2 মিলে না, তাহলে আমরা এই 2 লিখে ফেলব। তারপরে 3 এটা কিন্তু দ্বিতীয় সেটের সাথে মিলে, এই কারণে 3 লেখা যাবে না। 4 এটা কিন্তু লেখা যাবে না কারণ এটা দ্বিতীয় সেটের মধ্যে আছে। আমাদের শর্তটা ছিল আমরা প্রথম সেটটাকে চেক করব, যদি প্রথম সেটের কোনো উপাদানের সাথে দ্বিতীয় সেটের কোনো উপাদান মিলে যায় তাহলে সেটিকে লেখা যাবে না, যেটি মিলবে না আমরা সেটিকে লিখতে পারবো। তাহলে a বাদ b এই সেটের উপাদান হবে 2। এখন আমাদের বের করতে হবে a বাদ b ক্রস c। এখন a বাদ b ক্রস c, a বাদ b এটার মান আমরা বের করলাম 2 ক্রস c সেটের উপাদান দেওয়া আছে x, y। তাহলে ক্রসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ক্রমজোড় আকারে লিখতে হবে। সেটের মধ্যে একমাত্র কার্তেশীয় গুণজ যেখানে ক্রমজোড় আকারে লিখতে হয়, এবং ক্রমজোড় আকারে লিখলে কিন্তু অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে, না হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না।
তাহলে 2 এর সাথে যদি আমরা এক্স ওয়াই কে ক্রস করি, লিখতে হবে 2, এক্স ফার্স্ট ব্র্যাকেট, 2, ওয়াই ফার্স্ট ব্র্যাকেট, আর প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন 6। এখানে বলা আছে পি কিউব মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি ইন্টু পি মাইনাস কিউ হলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতে। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি। তিনটা রাশিকে আমরা তখনই ক্রমিক সমানুপাতি বলতে পারবো যখন দ্বিতীয় রাশিটির স্কয়ার প্রথম এবং তৃতীয় রাশিটির গুণফলের সমান হবে। অর্থাৎ যদি এরকম হয় কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, তাহলে আমরা বলতে পারবো পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতি। তাহলে যেটি দেওয়া আছে আমরা ওইখান থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে পি কিউব মাইনাস কিউ কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি ইন্টু পি মাইনাস কিউ। বাম পাশে উপরে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে হবে এ মাইনাস বি, বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে নিচে যেভাবে আছে আমরা এইভাবেই রেখে দিলাম। ডান পাশে আছে পি ইন্টু পি মাইনাস কিউ। এখানে পি মাইনাস কিউ আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে হবে ভাগ, তো উপরে নিচে কাটাকাটি। চাইলে আমরা এই পাশ থেকেই কাটাকাটি করতে পারি, এটাও উপরে আছে এটাও উপরে আছে, বাদ দিয়ে দিলাম। এখন এই পাশে লবের মধ্যে আছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে আছে পি প্লাস কিউ প্লাস আর। আমরা জানি যদি ভাগ অবস্থায় থাকে ওই পাশে গেলে হয় গুণ, তাহলে এটা পি এর সাথে গুণ হবে, পি এর সাথে পি গুণ করলে হয় পি স্কোয়ার, পি এর সাথে কিউ গুণ করলে হয় পি কিউ, এবং পি এর সাথে আর গুণ করলে হবে পি আর। এখন এই বাম পাশে আছে পি স্কোয়ার প্লাসের, এটাকে যদি আমরা ডান পাশে নিই হবে মাইনাস। তাহলে আমরা পি স্কোয়ার কাটাকাটি করতে পারি, পি কিউ বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকলো, বাম পাশে থাকলো কিউ স্কোয়ার আর ডান পাশে থাকলো পি আর। তো আমরা প্রথমেই বলে আসছি যে যদি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর হয় তবেই কেবলমাত্র আমরা বলতে পারবো পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক। সুতরাং বলা যায় যে এক্ষেত্রে পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন বর্গের জ। বলা আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যে অনুপাতটা দেওয়া আছে ওইটা লিখি। দেওয়া আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, তাহলে ধান অনুপাত চাল দেওয়া আছে 4:3 এবং গম অনুপাত সুজি, গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে আমরা বলতে পারি গম অনুপাত সুজি সমান 5:4। আমাদেরকে বের করতে হবে যে ধান এবং গম যদি সমপরিমাণ হয় তাহলে চাল এবং সুজির অনুপাত কত হবে। আমাদেরকে ধান এবং গমের পরিমাণটা সমান করতে হবে। তাহলে এখানে ধানের অনুপাত আছে 4 এবং এখানে গমের অনুপাত আছে 5। তাহলে দুইটাকে সমান করতে হবে। কিভাবে সমান করা যায়, আমরা যদি প্রথম অনুপাতটিকে 5 দ্বারা গুণ করি এবং দ্বিতীয় অনুপাতটিকে 4 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু ধান এবং গমের পরিমাণ সমান হয়। তাহলে প্রথম অনুপাতকে 5 দ্বারা গুণ করলে হবে 4 5 20। এখন গুণ শুধু একটাকে করলে হবে না, অনুপাতে সবগুলো রাশিকে করতে হবে। 3 এর সাথে 5 গুণ করলে হয় 3 5 15 ইকুয়াল টু এই 5 এর সাথে আমরা 4 গুণ করব, 4 এর সাথে আমরা 4 গুণ করব, তাহলে 5 এর সাথে 4 গুণ করলে হয় 20 এবং 4 এর সাথে 4 গুণ করলে হয় 16। তাহলে এখানে কিন্তু ধান এবং গমের পরিমাণ সমান। তাহলে আমরা কি বলতে পারি যে সমান পরিমাণ ধান এবং গম যদি হয় তাহলে চাল এবং সুজির অনুপাত হবে চাল অনুপাত
সুজি, সেটা হবে তাহলে চালের পরিমাণ 15 অনুপাত সুজির পরিমাণ 16। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন জ, ত্রিভুজ এ বি সি এ বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এ সি বি ইকুয়াল টু থিটা হলে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তাহলে প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, যার বি কোণ বলা আছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি বি কোণ হয়, বাকি একটি কোণ এ এবং একটি কোণ সি। আরও বলা আছে যে এ সি বি অর্থাৎ এ সি বি এই কোণের পরিমাণ হচ্ছে থিটা। আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। আচ্ছা, এই ত্রিভুজ ব্যবহার করে আমরা চাইলে সাইন থিটার মান বের করতে পারি। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এবং কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি অনুসারে সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি থিটা কোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় লম্ব এবং সমকোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। তাহলে লম্ব হবে এ বি, অতিভুজ হবে এসি। আমরা আরও লিখতে পারি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। এখন সাইন থিটা এবং কস থিটার মান আমরা বের করে নিলাম। ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি বা আরেকটা উপপাদ্য জানি, সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেটি হয় তৃতীয় বাহু থেকে বড়। তো আমরা যদি এখানে তিনটি বাহু খেয়াল করি, একটি এ বি, একটি বিসি আর একটি হচ্ছে এসি, আমরা যে কোনো দুইটি বাহু যোগ করলে সেটি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমি এ বি এবং বিসি এই দুইটি বাহুকে যদি নিই, আমরা কিন্তু চাইলে লিখতে পারি এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। কারণ কি? কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আমরা এক কাজ করি, সবাইকে এসি দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পদকে। তাহলে এ বি কে এসি দিয়ে ভাগ করলাম, বিসি কে এসি দিয়ে ভাগ করলাম, এসি কেও আমরা এসি দিয়ে ভাগ করলাম। তাহলে এ বি বাই এসি এই মানটা আমাদের কাছে বের করা আছে। এ বি বাই এসি কিন্তু সাইন থিটা। একই রকমভাবে বিসি বাই এসি এটা বের করা আছে কস থিটা গ্রেটার দেন এসি বাই এসি। তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে হয় 1। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করার কথা বলা আছে। তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ইয়, একটি সমবৃত্তভূমিক বেলনের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এইখানে দুইটা মান দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 150 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখন আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 150। তাহলে প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইকুয়াল টু 150। এখান থেকে আমাদেরকে বের করতে হবে ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান বের করতে হবে, রেডিয়াস ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আর কে ছাড়া আমরা বাকি সবাইকে অপর পাশে নিয়ে যাই। তাহলে লেখা যাবে আর ইকুয়াল টু 150 উপরে, এখানে ছিল পাই এবং এইচ এবং 2, এই তিনটা চলে যাবে ওই পাশে নিচে মানে ভাগ। তাহলে 2 পাই এইচ। এখন আমাদের কাছে মান আছে, আমরা মানগুলো বসিয়ে দিই। 150 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান 3.1416, 3.1416 এবং এইচ এর মান, উচ্চতার মান দেওয়া আছে 8। তাহলে সবগুলা মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের উত্তর আসে 4.97। তাহলে ভূমির ব্যাসার্ধ 4.97, এটাই উত্তর। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ট,
এখানে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ এ বি সাইন থিটা, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে 50। এখন বাম পাশে আমরা কিন্তু দুইটা বাহুর মান জানি, বলা আছে একটি বাহু হচ্ছে 20 সেন্টিমিটার এবং অন্য একটি বাহু 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি দুইটি বাহুর মান 20 এবং 10। এখানে আমরা যদি 2 দিয়ে 20কে ভাগ করি তাহলে হয় 10 দুগুণে 20, 10 10 100 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 50। পরের লাইনে আমরা লিখতে পারি এখানে কিন্তু 100 আছে গুণ অবস্থায়, তাহলে এটা ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে 50 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে আমরা 50 কে 50, 50 দুগুণে 100। বাম পাশে আমরা পেলাম সাইন থিটা এবং ডান পাশে আছে 1/2। এখন আমরা জানি সাইন কত ডিগ্রির মান 1/2, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। উভয় পাশ থেকে সাইন আমরা বাদ দিয়ে দিতে পারি, অতএব লেখা যায় থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই উত্তর। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ঠ, বলা আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, প্রমাণ করো যে কোণ এ বি সি সমান কোণ সি ডি ই। তাহলে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা আছে। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? কোন একটা চতুর্ভুজ যদি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয়, অর্থাৎ যদি কোনো একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দিয়ে একটি বৃত্ত অতিক্রম করে, বা এভাবে বলা যায় যে কোনো একটা চতুর্ভুজের যদি 4টি কোণকে একটি বৃত্ত স্পর্শ করে তাহলে ওই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিলাম যার নাম হচ্ছে এ বি সি ডি। বলা আছে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলে প্রমাণ করো যে কোণ এ বি সি। তাহলে এ বি সি কোণটা হচ্ছে এটা এবং সিডিই সিডি কোণটা হচ্ছে এটা। আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান। তো এখানে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি কোনো একটা চতুর্ভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে তার যে বিপরীত কোণগুলো আছে এই বিপরীত কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো এই বি কোণ এবং এই ডি কোণ দুটির যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ বি সি, কোণ এ বি সি, এ বি সি বলতে এই বি কোণ, আর এখানে আছে ডি কোণ প্লাস কোণ এ ডি সি, দুইটা কিন্তু হবে 180 ডিগ্রি যেহেতু এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই যে একটা সরল রেখা, এই সরল রেখার এই বিন্দুতে কিন্তু দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সিডিই কোণ আর একটি এডিসি কোণ। তো আমরা জানি কোনো একটা সরল রেখার একটি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটি সবসময় 180 ডিগ্রি, মানে সেটি হচ্ছে একটি সরল কোণ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে কোণটি আছে আর এই পাশের যে কোণটি আছে দুইটা যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে বলা যায় কোণ এডিসি প্লাস কোণ সিডিই দুইটা হবে 180 ডিগ্রি। এখন কোণ এবিসি প্লাস কোণ এডিসি এটাও 180 ডিগ্রি, আবার কোণ এডিসি প্লাস কোণ সিডিই এটাও 180 ডিগ্রি। তো কোনো একটা সমীকরণের যদি ডান পাশ সমান হয় আমরা কিন্তু বলতে পারি বাম পাশ ও বাম পাশের সমান। তাহলে এখান থেকে বলা যাবে কোণ এবিসি প্লাস কোণ এডিসি এটা ইকুয়াল টু হবে কোণ এডিসি প্লাস কোণ সিডিই। এখন উভয় পাশ থেকে আমরা কোণ এডিসি বাদ দিতে পারি, তাহলে লেখা যায় কোণ এবিসি ইকুয়াল টু কোণ সিডিই।
প্রমাণিত। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন ড বলা আছে প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। অর্থাৎ কোনো একটা সামান্তরিক যদি একটি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে সেটি অবশ্যই একটি আয়তক্ষেত্র হবে। তার অর্থ হলো যে বৃত্তের ভিতরে আসলে কখনো সামান্তরিক আঁকা যায় না, সামান্তরিক আঁকলে ওইটি একটি আয়তক্ষেত্র হবে। তাহলে এটি কিভাবে প্রমাণ করা যায়? আমরা জানি আয়তক্ষেত্রের যে কোণ আছে প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এই বৃত্তস্থ চতুর্ভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলেই কিন্তু বলতে পারবো যে এটি একটি আয়তক্ষেত্র। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু এই যে চতুর্ভুজ আমরা ধরে নিলাম এটা একটা সামান্তরিক, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক। এখন এটা যদি একটি সামান্তরিক হয় তাহলে কিন্তু তার বিপরীত কোণগুলো হবে সমান। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো হয় সমান। তাহলে এ কোণ তার বিপরীত কোণ হচ্ছে সি কোণ। আমরা বলতে পারবো এ কোণ সমান সি কোণ, যেহেতু এটি একটি সামান্তরিক। পরবর্তীতে যেহেতু এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি, অর্থাৎ কোনো একটা চতুর্ভুজ যদি বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয় তাহলে তার বিপরীত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো সামান্তরিক থেকে আমরা বলতে পারি বিপরীত কোণগুলো সমান। আর এই সামান্তরিকটি যেহেতু বৃত্তের ভিতরে আছে তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি বিপরীত কোণের যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ এটা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক কাজ করতে পারি, আমরা প্রথমেই কিন্তু এখানে লিখে রাখছি যে এ কোণ সমান সি কোণ। এখানে কিন্তু এর পরিবর্তে আমরা সি ব্যবহার করতে পারি অথবা সি এর পরিবর্তে এ ব্যবহার করতে পারি। তাহলে এ কোণ আর সি কোণ যেহেতু সমান, আমরা সি এর পরিবর্তে এখানে বসালাম এ 180 ডিগ্রি। এ আর এ যোগ করলে হবে 2 এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2 আছে গুণ অবস্থায় ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এ কোণ যদি 90 ডিগ্রি হয়, 90 প্লাস 90 তাহলেই তো 180 ডিগ্রি হয়। এভাবে প্রমাণ করা যায় যে সি কোণও 90 ডিগ্রি। একই রকমভাবে আমরা যদি বি কোণ এবং ডি কোণ নিই, ওইখান থেকে প্রমাণ করা যায় যে বি কোণ ডি কোণ দুইটাই আসলে 90 ডিগ্রি। তাহলে বলা যায় যেহেতু এই চতুর্ভুজের সবগুলো কোণ সমকোণ, সুতরাং এটি একটি আয়তক্ষেত্র। তাহলে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক অবশ্যই একটি আয়তক্ষেত্র, প্রমাণিত। ঢাকা বোর্ড 2026 প্রশ্ন ঢ 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে প্রথমেই আমরা একটা 4 সেন্টিমিটার রেখা নিয়ে নিলাম স্কেলের সাহায্যে, যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এটাকে নাম দিয়ে দিলাম আমরা আর। তো প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে, তারপর ওই বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো বৃত্ত অঙ্কন করার জন্য আমরা 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম। এখন এই বৃত্তের একটি স্পর্শক আঁকতে হবে। স্পর্শক আঁকার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই ব্যাসার্ধ এঁকে নিতে হবে যে কোনো জায়গায়। একটা ব্যাসার্ধ আমরা এঁকে নিলাম, এই ব্যাসার্ধের নাম দিলাম ও এ। এখন এই ও বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে, আর ওই লম্বটি হবে এই বৃত্তের স্পর্শক। তাহলে লম্ব আঁকার নিয়ম হচ্ছে প্রথমে যে কোনো একটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে হয়ে গেছে আমাদের লম্ব, নাম দিয়ে দিলাম এপি। সুতরাং এই এপি হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শক। ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন মূর্ধন্য। এখানে একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি ঘনসংখ্যা 51 থেকে 60 10, 61 থেকে 70 13, 71 থেকে 80 9, 81 থেকে 90 8। বলা আছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করা।
তো আমরা জানি সারণী থেকে প্রচুরক বের করার সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এই সারণী থেকে এই মানগুলো বের করে এখানে বসিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তো এল মানে কি? এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তো প্রথমে আমাদেরকে প্রচুরক শ্রেণীটা আগে বের করতে হবে। যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। যেমন এইখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 13, সুতরাং প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70। তো প্রচুরক শ্রেণীর যে ছোট মান সেটাকেই বলা হয় এল, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে এল এর মান হচ্ছে 61 প্লাস F1 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগেরটা বাদ দিতে হবে। তাহলে 13 থেকে 10 বাদ দিলে হয় 3। F1 এর মান 3 প্লাস F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরেরটা বাদ দিতে হবে। তাহলে 13 থেকে 9 বাদ দিলে হয় 4 ইন্টু H। H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমাদেরকে এখানে গুণে দেখতে হবে শ্রেণী ব্যবধান কত। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। তাহলে এইখানে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন এই মানটা ক্যালকুলেটরে বসায় দিলে যত আসবে সেটি হচ্ছে আমাদের প্রচুর। এখানে আমাদের আসতেছে 65.29। এটি আমাদের উত্তর।